কলকাতা আমাদের বাঙালিদের প্রাণের শহর, যেই শহরে বর্তমান আর অতীত একসাথে মিলেমিশে থাকে। কবিতা এবং কালচারের মূল কেন্দ্র। সেই জন্য কলকাতাকে বলা হয় কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতায় ঘুরে বেড়ানোর প্রচুর জায়গা রয়েছে, মিউজিয়াম থেকে পার্ক, চিড়িয়াখানা, নানা রকমের অ্যাক্টিভিটি। আবার কোথাও পুরনো মন্দিরে ভরে আছে সারা শহর, বিশেষ করে উত্তর কলকাতায়। পাশাপাশি পার্সি, ইহুদি, জৈন, বৌদ্ধ মন্দির আর গঙ্গার ধারে বসে গল্প করা। কোথাও পুরনো বাড়ি যা হন্টেড প্লেস নামে পরিচিত। চলুন এই ভিডিওর মাধ্যমে এই শহরের 20টা জায়গার কথা বলবো, যেখানে হয়তো এসেছেন, আবার হয়তো এখনো অজানা আছে। সঙ্গে সেই জায়গার বেসিক ডিটেলস বলবো, যেমন কবে কখন খোলা থাকে, এন্ট্রি ফি কত ইত্যাদি। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। প্রথমে রেখেছি মার্বেল প্যালেস। উত্তর কলকাতার একটা চমৎকার আকর্ষণ। ভেতরে ছবি তোলা কঠোরভাবে বারণ। বাগানের পাশাপাশি ভেতরে একটা ছোট চিড়িয়াখানা আছে, যেখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, এমনকি হরিণের দেখাও মেলে। 46 মুক্তরাম বাবু স্ট্রিট, জোড়াসাঁকো, সেন্ট্রাল এভিনিউর জোড়ামন্দির বাসস্টপ থেকে হাঁটা পথে, এবং গিরিশ পার্ক মেট্রোটা সব থেকে কাছে। সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অর্থাৎ মানডে আর থার্সডে বন্ধ থাকে, বাকি 5 দিন খোলা থাকে। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তার মধ্যে আসতে হবে এবং সঙ্গে একটা আইডি প্রুফ রাখবেন, আধার কার্ড হলেই হবে। কলকাতায় খুঁজে পাবেন পার্সিদের মন্দির, পার্সি ফায়ার টেম্পল, তবে এখানে ঢুকতে পারমিশন লাগে। আমি একটি ট্রাভেল গ্রুপের সাথে গেছিলাম। পার্সি ছাড়া ধর্মীয় জায়গায় অন্যদের প্রবেশ করা বারণ আছে। জানেন কি, 1 গ্লাস দুধের মধ্যে যদি চিনি মিশিয়ে দেন, তাহলে দুধের স্বাদ আরো মিষ্টি হবে। ঠিক সেইভাবেই 1000 বছর আগে বর্তমান ইরান এবং আরব অঞ্চলে থাকা পার্সিরা ইসলামের অত্যাচারে কিছু পার্সি পালিয়ে আসে ভারতের গুজরাটে, এবং হিন্দুদের সাথে আজও মিশিয়ে আছে পার্সিরা। যেমন রতন টাটা, জামশেদজি টাটা, গোদরেজ, ভারতীয় পদার্থবিদ হোমি জাহাঙ্গীর ভাবা, অভিনেতা বোমান ইরানি, দাদাভাই নাওরোজি এবং আরও অনেকে আছে। পাশাপাশি কলকাতায় পাওয়া যায় সিনেগগ, যেটা হচ্ছে জিউ অথবা ইহুদিদের প্রার্থনার জায়গা। এরকম সিনেগগ কলকাতার ডালহাউসির কাছে কয়েকটা রয়েছে, যেমন পোলক স্ট্রিটের ভেতর বেথেল সিনেগগ। সাধারণত এখন বন্ধই থাকে সাধারণ মানুষদের জন্য। যদি কোনো ট্রাভেল গ্রুপের সাথে পারমিশন করা যায় তবেই ঢুকতে পারবেন। কলকাতার আরেকটা বিখ্যাত সিনেগগ হচ্ছে ম্যাঘেন ডেভিড সিনেগগ। পার্সি ইহুদিদের পাশাপাশি কলকাতায় খুব বিখ্যাত জৈনদের জেন টেম্পল অথবা পরেশনাথ মন্দির। দুর্দান্ত কারুকার্য দিয়ে সাজানো, অনেক বছরের পুরনো। এক বিকেলবেলা এখানে ঘুরতে আসলে দারুণ সময় কাটবে। একদিকে উত্তর কলকাতার মানিকতলা, আরেকদিকে গৌরীবাড়ি খান্না। সেখান থেকে হাঁটা পথে এই মন্দির। মেট্রো স্টেশন কাছে পড়ছে শোভাবাজার সুতানুটি। পাশাপাশি 3টে মন্দির আছে, সকাল 6টা থেকে বেলা 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতিদিন খোলা। এছাড়া ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের সম্পূর্ণ ট্যুর গাইড দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। লিংক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়া কলকাতায় প্রচুর বৌদ্ধ মন্দির রয়েছে। বৌদ্ধ মন্দিরের অনেকগুলো ভিডিও আছে আমার এই চ্যানেলে, লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ডিটেলে দেখে নিতে পারেন। রবীন্দ্র সরোবরের জাপানিজ টেম্পল থেকে কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি, মায়ানমার বুদ্ধিস্ট টেম্পল, ক্যালকাটা কর্মা গন মনাস্ট্রি, হুয়াং স্যাং মনাস্ট্রি এবং আরও অনেক বৌদ্ধ মন্দির রয়েছে এই শহরে। এবারে একটু বাঙালির ছোঁয়ায় আসুন, না হয় একটু রবীন্দ্রনাথের জন্মস্থানটাই ঘুরে দেখলেন। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এখানে ভেতরে বিশাল মিউজিয়াম রয়েছে, রবীন্দ্র ভারতী মিউজিয়াম। একটা টিকিট 50 টাকা। সপ্তাহে সোমবার অর্থাৎ মানডে বন্ধ থাকে এই মিউজিয়াম, এবং বাকি 6 দিন মঙ্গলবার থেকে রবিবার সকাল 10:30টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আর এক স্মৃতি বিজড়িত জায়গা উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে রয়েছে বসুবাটি। 1905 সালে যখন বাংলার প্রথম পার্টিশন হয়েছিল, সেই বঙ্গভঙ্গ চক্রান্তের বিরুদ্ধে পরাধীন বাঙালিদের এক বিশাল আন্দোলন হয়েছিল। 1905 সালের 16ই অক্টোবর
ফেডারেশন হল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বিশাল একটা মিছিল পৌঁছায় বাগবাজারের বসু বাড়িতে। এখানে পালিত হয় রাখি বন্ধন এবং গঠিত হয় জাতীয় তহবিল। শ্যামবাজার বা শোভাবাজার থেকে হাঁটতে হাঁটতে বাগবাজার স্ট্রিট, সেখানেই পশুপতি বোস লেনের ভেতরে রয়েছে সেই বিপজ্জনক বাড়ি, যা কলকাতা হেরিটেজের মধ্যে পড়ছে। অনেকের কাছে এটাও একটা হন্টেড হাউস নামে পরিচিত। আচ্ছা, ঘুরতে ঘুরতে কলকাতায় অনেক নামি দামি চাইনিজ, কন্টিনেন্টাল, মুঘলাই বা বড় বড় বাঙালি রেস্টুরেন্টে খেয়েছেন, কিন্তু ঐতিহাসিক এই হিন্দু হোটেলে কখনো খেয়েছেন? স্বাধীন ভারত হিন্দু হোটেল। জানেন কি, এই হোটেলের ভেতরে বসেই নেতাজি সুভাষচন্দ্র বোস অনেক গোপন মিটিং করেছেন স্বাধীনতা সংগ্রামের জন্য। অবশ্য এর কাছেই রয়েছে প্রেসিডেন্সি কলেজ, যেখানে তিনি 1912 থেকে 15 সালের মধ্যে পড়াশোনা করেছিলেন। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি কলেজ স্ট্রিটের কাছে ভবানী দত্ত লেনের ওপর এই হিন্দু হোটেলে খেতে আসতেন। এটা একটা পাইস হোটেল, চাইলে এখানে একদিন দুপুরে খেয়ে যেতে পারেন। হরেক রকমের মাছের ঝাল, কালিয়া এবং মাংস তো রয়েইছে। মহাত্মা গান্ধী মেট্রোটা সব থেকে কাছে। বিভিন্ন ধার্মিক জায়গায় ঘুরতে ঘুরতে পার্কে যেতে ভুলবেন না। কলকাতার মোস্ট ভিজিটিং প্লেস নিউ টাউনে ইকো পার্ক। ইকো পার্কের ডিটেলে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কত রকমের রাইড অ্যাক্টিভিটি আছে, তার ভাড়া কত, সব তথ্য পাবেন। পাশাপাশি কোথায় কি কি দেখার জায়গা রয়েছে। সপ্তাহে সোমবার অর্থাৎ মানডে বন্ধ থাকে এবং বাকি দিনগুলোয় সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। একজনের জন্য এন্ট্রি ফি 30 টাকা। কলকাতায় এরকম আরো অনেক অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, যেমন নিকো পার্ক, সায়েন্স সিটি ইত্যাদি। ইকো পার্কের নতুন আকর্ষণ ভিস্টাডোম কোচ দাঁড়িয়ে আছে। 25শে ডিসেম্বর খুলবে 2025 সালের। ইকো পার্কের ঠিক 2 নম্বর গেটের বিপরীতে প্যাচার মোড়, সেই রাস্তা দিয়ে চলে গেলে আর একটা পার্ক পাবেন, ইকো আরবান ভিলেজ। এখানে চাইলে আপনি সময় কাটাতে পারেন। এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা একজনের। ভেতরে একটা ট্রাইবাল মিউজিয়াম রয়েছে আর পেছন দিকে জিম করার জায়গা আছে। পাশাপাশি এরকম ঘরে বসে গল্প করতে পারবেন। এখানে আপনি পিকনিকও করতে পারবেন। একটা ডিটেলে ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে, এই ইকো আরবান ভিলেজের। প্যাচার মোড় থেকে টোটো পেয়ে যাবেন এখানে আসবার। ইকো আরবানের ঠিক পাশেই রয়েছে একটা নতুন ট্যুরিস্ট স্পট তরণ্য, যদিও আরো অনেক ডেভেলপ করবে এই জায়গাটা। ভেতরে ক্যাফে একান্তে বলে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট রয়েছে, এখানেও চাইলে আসতে পারেন। বাবুঘাটের পাশে ইডেন গার্ডেনের পেছন দিকেই রয়েছে ইডেন পার্ক। এটা একটা আলাদাই নস্টালজিক জায়গা অনেক 70-80 সালের মানুষদের কাছে। এখন ভেতরে একটা লেক আছে, যাতে বোটিং করার ব্যবস্থাও আছে। একটা ক্যাকটাস গার্ডেন রয়েছে, বিভিন্ন ক্যাকটাস গাছ দিয়ে সাজানো। এখানে পিকনিকের ব্যবস্থাও রয়েছে। ঢুকতে প্রবেশ মূল্য 20 টাকা, 2 হুইলার পার্কিং ফি 20 টাকা, 4 হুইলারের জন্য 50 টাকা, বোটিং এর জন্য 20 টাকা একজনের। এটা একটা দারুণ জায়গা, দারুণ একটা দিন কাটবে আপনার। পাশেই রয়েছে গড়ের মাঠ। অনেকেই হয়তো এই পার্কটার ব্যাপারে জানেন না। কলকাতায় নেচার পার্ক, এর ভেতরেই আপনি পাবেন এক বিশাল বড় লেক, যেখানে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। 4 জনের জন্য আধ ঘন্টা 100 টাকা, 1 ঘন্টা 200 টাকা। ঢোকার মুখে একটা ছোট্ট চিড়িয়াখানাও পাবেন। বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। চারিদিকে গাছপালা, নির্জন জায়গা। কলকাতার মধ্যেও এরকম জায়গায় ঘুরতে আসা। দেখতে পাওয়া যায় এই রকম প্রচুর পাখি। এই পাখিটার নাম জানলে কমেন্টে লিখবেন। সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে এই পার্কে। পার্কের একদম শেষে একটা জাহাজ বাড়ি নামে
ব্রিজ রয়েছে। এই পার্কটার নাম নেচার পার্ক। তারাতলা রোডের ওপর, কাছাকাছি মাঝেরহাট মেট্রোটা কাছে। আবার ব্রেসব্রিজ রেলওয়ে স্টেশন থেকে আসতে পারেন। শিয়ালদা স্টেশন থেকে ব্রেসব্রিজ স্টেশন আসবেন বজবজ লোকাল ধরে, তারপর স্টেশনের বাইরে থেকে অটো ধরে এই নেচার পার্কে পৌঁছে যাবেন। এখানে ঢুকতে এন্ট্রি ফি নিচ্ছে 25 টাকা একজনের। আপনি কি প্রেম করেন? যদিও প্রিন্সেপ ঘাট সবার জন্যই, তবে বিকেলবেলার গোধূলির প্রিন্সেপ ঘাট আলাদাই সৌন্দর্য দেয়। গঙ্গার ধারে সিঁড়িতে বসে বিকেলবেলার সময় কাটানো, পাশে দ্বিতীয় হুগলি সেতু আর সূর্য অস্ত যাওয়ার সেই মুহূর্ত। আপনি কতবার এসেছেন এই প্রিন্সেপ ঘাটে? আমি তো অগন্তিকবার এসেছি। কলকাতার টপ মোস্ট টুরিস্ট স্পট ভিক্টোরিয়া মেমোরিয়াল। বর্তমানের কিছু ডিটেলস জেনে নিন, কবে কখন খোলে, কত এন্ট্রি ফি ইত্যাদি। ভেতরে যে মিউজিয়ামটা আছে সেটা সোমবার অর্থাৎ মানডে বন্ধ থাকে আর মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 5:30টায়। তবে বাগানের জন্য প্রতিদিন খোলা থাকে ভোর 5:30টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শুধু বাগানে ঢোকার জন্য 30 টাকা এন্ট্রি ফি, ₹30। তবে যদি বাগান এবং মিউজিয়াম দুটোই ঘুরতে চান তার এন্ট্রি ফি 50 টাকা একজনের, ₹50। আপনি যদি বিদেশি হন তাহলে এন্ট্রি ফি 100 টাকা। এবারে ভিক্টোরিয়াতে খুব পপুলার হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো। এর ডিটেলসটা দেখুন। শো এর টাইমিং মঙ্গলবার থেকে রবিবার বিকেল 5:30টা থেকে টিকিট পাবেন। টিকিট মূল্য 100 টাকা একজনের। বাংলা ভাষায় শোনার জন্য সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার। ইংলিশের জন্য শুধুমাত্র বুধবার আর হিন্দির জন্য বৃহস্পতিবার আর শনিবার। বর্তমানে কাছাকাছি মেট্রো হচ্ছে রবীন্দ্র সদন এবং ময়দান। ভবিষ্যতে ভিক্টোরিয়া মেট্রোটা চালু হলে আরও সুবিধে হবে। ভিক্টোরিয়ার কাছাকাছি রয়েছে মোহরকুঞ্জ পার্ক, নন্দন, মহানগর পিস পার্ক, সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, বিড়লা প্ল্যানেটারিয়াম, এলিয়ট পার্ক এবং গড়ের মাঠ। যদিও এটা উত্তর 24 পরগনায় পড়ে যাচ্ছে, তবে কলকাতায় ভ্রমণ করলে একবার দক্ষিণেশ্বর না আসলে মনটা খারাপ লাগে। মন্দিরে পুজো দেওয়া আর পেছনে গঙ্গার ধারে চুপচাপ বসে থাকা। কলকাতায় হন্টেড প্লেস হিসেবে অনেক জায়গায় বিখ্যাত, যেমন পুতুল বাড়ি। সেরকমই নিমতলা ঘাট স্ট্রিটের ওপর রয়েছে জোড়াবাগান পুলিশ স্টেশন, এই নামের ভুতুরে বাড়ি। এই জায়গার প্রচুর ইতিহাস আছে, সে না হয় অন্য কোনো একদিন গল্প করব। অনেক মানুষের হত্যা, খুন, অত্যাচার হয়েছে। আগে এটা ডাফ কলেজ ছিল, শোনা যায় তারও আগে এটা একটা বাগান বাড়ি ছিল, অমিচাঁদ মথার মোহন সেনের বাগান বাড়ি। আবার 70 সালের নকশালদের টর্চার করা হতো এখানে। 1988 সাল থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেরই চোখ পড়ে এখানে। পাশাপাশি কলকাতার আরেকটা পোড়োবাড়ি রয়েছে বউবাজারের কাছে ওয়েলিংটনে, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোডের ওপর রাজা সুবোধচন্দ্র বসু মল্লিকের বাড়ি। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িটা ঘিরে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে গোটা বাংলা আন্দোলন করছিল, সেই সময় এই বাড়িতে শ্রী অরবিন্দ ঘোষ থাকতেন। সুবোধ মল্লিক ছিলেন শ্রী অরবিন্দের গোপন কর্মকাণ্ডের অন্যতম সহযোগী। তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আসতেন গোপন আলোচনা করতে। রাজা সুবোধ এগিয়ে আসেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য, জাতীয় শিক্ষা পরিষদ, এবং দান করেন নগদ 1 লক্ষ টাকা। তার এই নিঃস্বার্থ দানের জন্য সাধারণ মানুষ তাকে রাজা হিসেবে ঘোষিত করে। পরের দিকে তেনাকে জেলে বন্দী করা হয়েছিল কিংসফোর্ডকে হত্যা করার কারণে। রাজনীতি থেকে সরে এসে তিনি ইন্স্যুরেন্সের কাজ শুরু করেন। তারপর শুরু হয় অর্থ সংকট। তার ঋণ মেটানোর জন্য ওয়েলিংটনের এই বাড়িটা বিক্রি করে দেয় তার ভাই নিরোধ। দেওয়াল খুঁড়ে বেরিয়ে এসছে গাছের শেকড়, পাশে আগাছার জঙ্গল। পাশ দিয়ে যেতে যেতে অনেকেই তাদের মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে এই বাড়িটা। স্বাধীনতা সংগ্রামের এই আতুর ঘর রাজা সুবোধ চন্দ্র মল্লিকের বসত বাড়ি। কলকাতায় ইসকনের অনেকগুলো মন্দির আছে। মিন্টো পার্কের কাছে এলগিন রোডে পাবেন, তারপর টালিগঞ্জেও পাবেন, নিউ টাউন ইকো পার্কে পাবেন। তার সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। এমনকি সাহিত্য পরিষদেও রয়েছে একটা ইসকনের মন্দির। উত্তর কলকাতার গিরিশ পার্ক থেকে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের ওপর রয়েছে দক্ষিণ ভারতের আদলে একটা মন্দির, শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পল। ভেতরে ছবি তোলা বারণ, দারুণ লাগবে এখানে। একবার কলেজ স্ট্রিটে ঢু মারবেন নাকি? সেই ইন্ডিয়ান কফি হাউস, তার পাশে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটের ওপর রয়েছে ঋষি অরবিন্দের বাড়ি।
1909 সালে জেল থেকে বেরোনোর পর শ্রী কৃষ্ণ কুমার মিত্রের কাছে 6 নম্বর কলেজ স্কোয়ারের বাড়িতে থাকতেন ঋষি অরবিন্দ প্রায় 1 বছর। তাই এটা হাউস অব ঋষি অরবিন্দ বলা হয়। এই 20টা জানা অজানা কলকাতার কিছু আকর্ষণ দেখালাম। ভবিষ্যতে কলকাতা সংক্রান্ত আরো অনেক ভ্রমণ ব্লগ আসবে, সঙ্গে থাকবেন এই চ্যানেলের। দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ওয়ান ডে ট্রিপ এবং উইকেন্ড ট্রিপ সবই থাকবে এই চ্যানেলে। আপনি ভালো থাকুন, ধন্যবাদ।